প্যারাডাইস লস্ট পার্ট 8। ওয়েলকাম সবাইকে ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা প্যারাডাইস লস্ট থেকে পার্ট 7 এর পরবর্তী অংশটা নিয়ে আলোচনা করব। তাই আজকের ক্লাসটা হচ্ছে প্যারাডাইস লস্ট পার্ট 8। আশা করি এর আগের অংশগুলো তোমরা সবাই পার্ট 1 থেকে পার্ট 7 পর্যন্ত ক্রনোলজিক্যালি ফলো করেছো। যদি না করে থাকো অবশ্যই আমার চ্যানেল থেকে সেই সমস্ত অংশের ভিডিওগুলি আগে দেখে নেবে, তাহলে তোমাদের আজকের ক্লাসটা বুঝতে সুবিধা হবে। এই সিরিজে আমরা পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচারের সিলেবাসের অন্তর্গত প্রত্যেকটি টেক্সট ইন ডিটেইল ডিসকাশন সহ ওয়ান লাইনার্স এবং প্রশ্ন উত্তরের পর্ব রাখছি, যেটা আশা করি তোমাদের পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচারের প্রস্তুতিতে ভীষণ হেল্পফুল হবে। তাই যারাই পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য প্রিপারেশন নিচ্ছ এবং আগামী দিনে পরীক্ষায় বসবে তোমরা, তাদের প্রত্যেকের জন্যই আমাদের এই সিরিজের প্রত্যেকটি ক্লাস ভীষণই হেল্পফুল হবে। তাই যারা আমার ক্লাসে নতুন বা আমার এই চ্যানেলে নতুন, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং চ্যানেলটা ফলো করে নেবে, তাহলে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন তোমার কাছে সহজেই পৌঁছে যাবে। এবং ভিডিওটা ভালো লাগলে কাইন্ডলি একটা লাইক এবং একটা শেয়ার করে দেবে। আমাদের এই চ্যানেলে তোমরা পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার রিগার্ডিং সমস্ত গুরুত্বপূর্ণ নোটস, ওয়ান লাইনার্স এবং প্রশ্ন উত্তরের পিডিএফ পেয়ে যাচ্ছ, যেখানে আগামী এক্সাম ক্র্যাক করার জন্য থাকছে গুরুত্বপূর্ণ প্রত্যেকটি চ্যাপ্টার বেসড ইন ডিটেইল নোটস, প্রশ্ন উত্তর এবং ওয়ান লাইনার্স। আশা করি আগামী পরীক্ষার কথা মাথায় রেখে বানানো এই সমস্ত নোটসগুলো আগামী পরীক্ষার ক্ষেত্রে তোমাদের ভীষণই হেল্পফুল হবে। তাই যারা ইচ্ছুক আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমি ডেসক্রিপশন বক্সে উল্লেখ করে দিচ্ছি। পাশাপাশি তোমরা আমাদের পেইড মান্থলি মেম্বারশিপ কোর্সটাও পারচেস করতে পারো, যেখানে পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য একদমই তোমাদেরকে ফুললি প্রিপেয়ার করিয়ে দেওয়া হবে। থাকছে ফুল সিলেবাস বেসড প্রত্যেকটি টপিকের উপরে ইন ডিটেইল ক্লাস, প্রশ্ন উত্তরের ক্লাস এবং ওয়ান লাইনার্স ডিসকাশন। তাই যারা ইচ্ছুক, পেইড মেম্বারশিপ গ্রুপের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা পারলে জয়েন করতে পারো। এছাড়াও যে কোনো ধরনের প্রশ্ন থাকলে বা ইংলিশ রিলেটেড যে কোনো বিষয়ে যে কোনো জিজ্ঞাসা থাকলে তোমরা আমার টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও ফলো করে নিতে পারো। টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি উল্লেখ করে দিচ্ছি। তো ফিরে আসছি আজকের আলোচনাতে। আজকের আলোচনাতে আমরা প্যারাডাইস লস্টের পার্ট 7 যতদূর পর্যন্ত কমপ্লিট করেছিলাম সেই অংশের পর থেকে আলোচনা করব। তো দেখো, পার্ট 7 আমরা স্ট্রিম পর্যন্ত আলোচনা করেছিলাম। পার্ট 8 আমি তারপর থেকে লাইন বাই লাইন টেক্সট রিডিং শুরু করছি। হিম হ্যাপলি স্লাম্বারিং অন দ্য নরওয়ে ফোম, দ্য পাইলট অফ সাম স্মল নাইট ফাউন্ডার্ড স্কিফ। তাহলে এই অংশে আমরা দেখতে পাচ্ছিলাম কি না, স্যাটার্নের সেই বিশাল আকার এবং সেই প্রতারণামূলক স্বভাবকে বোঝানো হচ্ছিল। তার বিশাল আকারের পরিচয় দিতে বহু দৈত্যের রেফারেন্স দেওয়া হয়েছিল, এর আগের লাইনগুলোতে আমরা পেয়েছিলাম। এখানে কি বলা হচ্ছে আবার দেখো, হিম হ্যাপলি স্লাম্বারিং অন দ্য নরওয়ে ফোম। হিম মানে স্যাটার্নকেই বোঝানো হচ্ছে, বোঝা গেছে। হ্যাপলি মানে হঠাৎ, অনিচ্ছাকৃতভাবে। স্লাম্বারিং মানে হালকা ঘুম। অন দ্য নরওয়ে ফোম, নরওয়ে ফোম হচ্ছে নরওয়ের উত্তাল সমুদ্রের সেই ফেনায়িত ঢেউ। তাহলে কবির কল্পনায় স্যাটার্ন নরওয়ের উত্তাল সমুদ্রের ফেনার মধ্যে শুয়ে যেন সে ঘুমোচ্ছে। মানে এখানে স্যাটার্নের অতিমানবিক সেই বিশালত্বকে বোঝানো হয়েছে, যে সে সমুদ্রের অংশের মতোই বিশাল, কারণ সমুদ্রের ওপরে শুয়ে রয়েছে বলা হচ্ছে। সেই মধ্যযুগীয় কাহিনীতে ভয়ঙ্কর সমুদ্র এবং দানবের দেশ হিসেবে এখানে নরওয়েকে বলা হচ্ছে। মানে স্যাটার্ন যখন নরকের সেই উত্তপ্ত লেকের ওপরে শুয়েছিল, তখন তাকে একটা বিশাল সামুদ্রিক দানব লেভিয়াথানের মতো দেখাচ্ছিল, সেটা বলা হয়েছিল। তাহলে এখানে বলা হয়েছে যে কোনো এক নাবিক, এই যে দ্য পাইলট অফ সাম স্মল নাইট ফাউন্ডার্ড স্কিফ, পাইলট মানে নাবিক, নাইট ফাউন্ডার্ড রাতে ক্ষতিগ্রস্ত বা ডুবে যাওয়ার পথে, আর স্কিফ হচ্ছে ছোট নৌকা, মানে একজন নাবিক যার ছোট নৌকাটি রাতে বিপদে পড়েছে। কাকে দেখে না, স্যাটার্নকে দেখে। মানে মানুষ এখানে ক্ষুদ্র এবং অসহায়, আর স্যাটার্ন এখানে একটা প্রকাণ্ড শক্তি, এটাই বোঝাতে চাওয়া হয়েছে। তাহলে এখানে বলা হয়েছে যে কোনো এক নাবিক হয়তো নরওয়ে সমুদ্রে ভাসমান এই দানবটিকে দ্বীপ ভেবে ভুল করে তার গায়ে নোঙর গেঁথে দিতে পারে। মানে সে এতটাই বিশাল, সমুদ্রের মতো তার বিশালতা, এবং সে শুয়ে রয়েছে, এবং নরওয়ের এই সমুদ্রে থাকা কোনো নাবিক তাকে সেটাকে সমুদ্র ভেবেই যেন তার গায়ে নোঙর গেঁথে দিতে পারে। এমনই ভুল হয়ে যেতে পারে তার এই বিশাল আকারের জন্য। কারণ মিল্টনের সময় নরওয়ে তার বিশাল পাইন বন এবং জাহাজ শিল্পের জন্য, মানে জাহাজ শিল্পের কাঠের জন্য বিখ্যাত ছিল। তাই এই উদাহরণগুলো তিনি ব্যবহার করেছেন, যে স্যাটার্নের সেই অতিপ্রাকৃত এবং দানবীয় বিশালতাকে তিনি রিডার্সদের কাছে জীবন্ত করে যেন তুলতে চান।
তাই তিনি বলেছেন যে সে শুয়ে রয়েছে নরওয়ের ওই সেই বিশাল ফেনায়িত ঢেউয়ের ওপরে, মানে নরওয়ের সেই বিশাল সমুদ্রের মতো যেন তার দেহ অতিকায়, এবং তার দেহটা এতটাই বড় যে সমুদ্রের কোনো ছোট নৌকোর কোনো নাবিক যেন তার দেহটাকে সমুদ্র ভেবেই যেন সেখানে তার নোঙর গেঁথে দিতে পারে। মানে মানুষ কত ছোট আর সেই স্যাটার্ন দানব তার আকৃতি কত বিশাল সেটাই দেখানো হচ্ছে। নৌকা বনাম বিশাল শয়তান। ডিমিং সাম আইল্যান্ড অফেন as seamen tell with fixed anchor in his scaly rind. ডিমিং মনে করে, অফেন প্রায়, নাবিক স্যাটার্নকে একটা দ্বীপ ভেবে ভুল করে। যেমনটা আমি বললাম নাবিকদের গল্পে শোনা যায় যে সেই অশুভ শক্তি অনেক সময় নিরাপদ এবং স্থায়ী রূপে নিজেকে প্রকাশ করে। মানে প্রাচীন নাবিকদের গল্প এখানে বলা হয়েছে যেখানে সমুদ্র দানবকে দ্বীপ ভেবে ভুল করা হতো। আয়রানি দেখা যাচ্ছে পুরোপুরি একটা। with fixed anchor in his scaly rind, fixed anchor বা অ্যাঙ্কার, নোঙর ফেলা, স্কালি মানে কি আঁশযুক্ত কঠিন তার চামড়া, মানে নাবিক স্যাটার্নের সেই আঁশযুক্ত দেহে নোঙর করে ফেলে। স্যাটার্নকে এখানে সমুদ্র দানব হিসেবে তাহলে উপস্থাপন করা হয়েছে। লেভিয়াথান কে ছিল? বাইবেলের ভয়ঙ্কর সেই সমুদ্র দানব, বুক অফ জোবে, যেটা আমরা এর আগের অংশটাতে আলোচনা করেছিলাম। তাহলে এখানেও স্যাটার্নকে সেরকমই একটা অতিকায় দেখানো হচ্ছে। মুরস বাই হিজ সাইড আন্ডার দ্য লি while নাইট ইনভেস্ট দ্য সি। মুরস, মুরস মানে কি নৌকো বাঁধা, লি বাতাসের বিপরীত দিকে আশ্রয় স্থান। তাহলে নাবিক স্যাটার্নের পাশের নিরাপদ দিকে নৌকো বাঁধছে, মানে স্যাটার্ন মিথ্যা নিরাপত্তা দিচ্ছে যেটা আসলে ধ্বংসের আশ্রয়। তাহলে দেখো এখানে ইমেজারি, সিম্বলিজম সবকিছুই দেখতে পাচ্ছি। ইনভেস্ট দ্য সি অ্যান্ড উইস্ট মর্ন ডিলেস। তাহলে কি বলছে? ইনভেস্ট মর্ন সকাল, তাহলে রাত সমুদ্রকে ঢেকে ফেলে। ইনভেস্ট মানে ঢেকে ফেলে, মর্ন সকাল, তাহলে রাত সমুদ্রকে ঢেকে ফেলে আর নাবিক চায় যেন সকাল দেরিতে আসে। রাত মানে কি? অন্ধকার, পাপ আর অজ্ঞানতার, সকাল সত্য, আলো, ঈশ্বরের জ্ঞান। তাহলে পার্সোনিফিকেশনও আমরা দেখতে পাচ্ছি। তাহলে পুরোপুরি এই অংশটাতে আমরা স্যাটার্নকে যে তুলনা করা হয়েছে লেভিয়াথান দানবের সাথে, বাইবেলে বর্ণিত সেই ভয়ঙ্কর সমুদ্র দানবের সাথে, সেটাই বুঝতে পেরেছি। সে যেমন একটা ভয়ঙ্কর সমুদ্র দানব, ঠিক তেমনই স্যাটার্নও যেন একটা ভয়ঙ্কর অতিকায় দানবের মতো। স্যাটার্নের অতিমানবিক শক্তি এবং আকার এখানে বোঝানো হয়েছে। তার সেই প্রতারণামূলক স্বভাব প্রকাশ করছে এই নাবিকদের দ্বারা। তাকে তারা আশ্রয়স্থল মনে করছে, জানে না সেই কিন্তু প্রতারণা করবে। মানে মানুষের অজ্ঞানতা এবং দুর্বলতাকে তুলে ধরা হয়েছে নাবিকদের দ্বারা। এপিক সিমিলি। স্যাটার্ন মানে দ্বীপ, তাই না? তাহলে রূপক অর্থে লেভিয়েথান, চিত্রকল্প আমরা কিসের পেলাম? সমুদ্র, রাত, নোঙর, আর প্রতীকী অর্থে রাত এবং সকাল। তাহলে মিল্টন স্যাটার্নের বিশাল আকার এবং প্রতারণামূলক প্রকৃতি বোঝাতে একটা দীর্ঘ এপিক সিমিলি এখানে ব্যবহার করেছেন। স্যাটার্ন এমনভাবে নিজেকে উপস্থাপন করছে যে মানুষ যেন তাকে নিরাপদ আশ্রয় মনে করে, কিন্তু বাস্তবে ধ্বংসেরই প্রতীক সে। আশ্রয় মনে করে মানুষ তার কাছে যাবে, সে একটা অশুভ শক্তি। রাত ও সকালের প্রতীকী ব্যবহার করে অশুভ শক্তি এবং ঈশ্বরীয় আলোর দ্বন্দ্ব এখানে মিল্টন ফুটিয়ে তুলেছেন। তো তারপরে দেখো, সো স্ট্রেচড আউট হিউজ ইন লেন্থ দ্য আর্চ ফিন্ড লে চেইনড অন দ্য বার্নিং লেক। তাহলে এখানে কি বলা হচ্ছে না, সেই যে চরিত্র স্যাটার্ন নরকের বার্নিং লেকে, মানে লেকের সেই পৃষ্ঠদেশে বিশাল আকার এবং দৈর্ঘ্য নিয়ে শুয়ে রয়েছে, এবং অন্যান্য তার সেই পতিত ফেরেস্তাদের ঈশ্বরের সাথে যুদ্ধের পর নির্বাসিত করা হয়েছিল। সেখানে তাকে হ্রদের সাথে সেই শৃঙ্খলিত চেইন হিসেবে বর্ণনা করা হয়েছে। তাই বলা হচ্ছে কি, সো স্ট্রেচড আউট হিউজ ইন লেন্থ দ্য আর্চ ফাইন্ড লে, মানে কি না, তাই সেই প্রধান স্যাটার্ন বিশাল দৈর্ঘ্য জুড়ে প্রসারিত হয়ে শুয়েছিল। মানে স্যাটার্ন পতিত সেই অ্যাঞ্জেলদের নেতা, সে নরকের আগুনের হ্রদে সে শুয়ে আছে। তার শারীরিক আকার এতটাই বিশাল যে সে হ্রদের একটা বড় অংশ জুড়ে সে যেন স্ট্রেচড আউট, প্রসারিত। Chained on the burning lake, nor ever thence had risen or heavened his head, but that the will and high permission of all ruling heaven, জ্বলন্ত হ্রদে শৃঙ্খলিত অবস্থায় সে রয়েছে এবং সেখান থেকে সে কখনো মাথা তুলে দাঁড়াতে বা নড়তে পারতো না, কিন্তু সর্বশাসক স্বর্গের ইচ্ছা এবং উচ্চ অনুমতির কারণে সে সেটা পারছে। মানে সে যে মাথা তুলে দাঁড়াচ্ছে, ওখানে নড়ছে, ঈশ্বরের ইচ্ছা ছাড়া তো সে পারতো না, কিন্তু সে ভাবছে এটা তার স্বাধীন ইচ্ছা,
যার জোরে সে এটা করতে পারছে। সেটাই এখানে দেখানো হয়েছে যে এত বড় বড় চেন শৃঙ্খলিত অবস্থায় সেখানে সে নড়তেই পারতো না, মাথা তুলতেই পারতো না, সেখানে সেটা পারছে। তাহলে পারছে মানে সে সেটাকে নিজের শক্তি মনে করছে, তার মধ্যে এখনো আসা শেষ হয়নি, তার শক্তি রয়েছে, সেটাকে সে কাজে লাগাবে ঈশ্বরের বিরুদ্ধে, এটাই ভাবছে। এটাকে সে তার স্বাধীনতা ভাবছে, কিন্তু সে জানে না যে এটা তো ঈশ্বরের ইচ্ছেতেই হচ্ছে, ঈশ্বর না চাইলে সে সেটাও করতে পারতো না। মানে স্যাটার্নকে দেখে মনে হচ্ছে সে শিকল দিয়ে বাঁধা, কিন্তু আসলে ঈশ্বরের সর্বশক্তিমান ইচ্ছা তাকে আটকে রেখেছে। ঈশ্বর তাকে ইচ্ছে করেই নড়ার অনুমতি দিয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। তারপরে দেখো, লেফট হিম অ্যাট লার্জ টু হিজ ওন ডার্ক ডিজাইন দ্যাট উইথ reiterated crimes he might heap on himself damnation। তাহলে লেফট হিম অ্যাট লার্জ টু হিজ ওন ডার্ক ডিজাইন মানে ঈশ্বর তাকে তার নিজের অন্ধকার পরিকল্পনাগুলির জন্যই তাকে মুক্ত রেখেছিল। আমরা দেখতে পাচ্ছি সে যাতে তার সেই অন্ধকারময় পরিকল্পনাগুলোকে বাস্তবায়ন করতে পারে, সেজন্যই হয়তো মুক্ত রেখেছিলেন। মানে ঈশ্বর স্যাটার্নকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছেন, সে যেন তার মন্দ উদ্দেশ্যগুলো অনুসরণ করতে পারে। দ্যাট উইথ reiterated crimes he might heap on himself damnation while he shot evil to others, and enraged might see how all his malice served but to bring forth। তাহলে যাতে সে বারবার অপরাধ করে, নিজের ওপর আরো বেশি অভিশাপ জমা করতে পারে যখন সে অন্যের ক্ষতি চাইবে, এবং রাগান্বিত হয়ে দেখতে পারে যে তার সমস্ত বিদ্বেষ কিভাবে কেবল তার পরিকল্পনাগুলোকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। মানে স্যাটার্ন যত পাপ করবে তার নিজের শাস্তি ততই বাড়বে, আর তার সমস্ত মন্দ কাজ শেষ পর্যন্ত ঈশ্বরের মহৎ উদ্দেশ্য পূরণ করবে। এই জন্যই তিনি তাকে স্বাধীনতা দিয়ে রেখেছেন। ইনফাইনাইট গুডনেস, গ্রেস অ্যান্ড মার্সি সোয়েন on man by himself but on himself, treble confusion, wrath and vengeance poured। দেখো কি বলেছে, মানুষের প্রতি দেখানো অসীম মঙ্গল, অনুগ্রহ এবং করুণা যাকে সে প্রলুব্ধ করেছিল, কিন্তু নিজের ওপরে 3 গুণ বিভ্রান্তি, ক্রোধ এবং প্রতিশোধ বর্ষণ হবে। তাহলে স্যাটার্ন মানুষকে পাপের পথে নিয়ে যাবে, কিন্তু পাপের পথে নিয়ে গেলেও ঈশ্বর মানুষের প্রতি আপার দয়া দেখাবেন, কিন্তু স্যাটার্ন নিজের ভাগ্যে 3 গুণ বেশি শাস্তি ভোগ করবে, ক্রোধ এবং প্রতিশোধ তার জমা হবে, ফলে সে পাপ কাজ করবে, নিজের পাপের শাস্তি হিসেবে 3 গুণ বেশি তার শাস্তি হবে। সে চাইছে মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাবে, ঈশ্বর মানুষকে রক্ষা করে দেবে, দয়া করে দেবে, কিন্তু সে যে পাপটা করছে তার জন্য তার শাস্তি 3 গুণ বেড়ে যাবে, সেটাই এখানে বোঝাতে চাওয়া হয়েছে। For with upright he rears from off the pole his mighty stature, on each hand the flames driven backward slope their pointing spears and rolled। For with সঙ্গে সঙ্গে আপরাইট সোজা, রিয়ার্স মানে উঠে দাঁড়ায়, আর পুল হচ্ছে আগুনের হ্রদ। তাহলে স্যাটার্ন এখানে সঙ্গে সঙ্গে সেই আগুনের হ্রদ থেকে সোজা হয়ে উঠে দাঁড়ালো, মানে তার উত্থান স্যাটার্নের সেই অদম্য অহংকার এবং বিদ্রোহী মনোভাবের প্রতি। কিন্তু সে জানে না ঈশ্বর চাইছে বলেই সে এরকম উঠে দাঁড়াতে পারছে, না চাইলে কখনোই পারতো না। সেটাকে সে নিজের অহংকার ভাবছে, শক্তি ভাবছে, সাহস ভাবছে। নরকে পতিত হয়েও সে আত্মসমর্পণ করছে না, মানে সেই ডায়নামিক ইমেজারি আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, পুল মানে নরক এখানে বোঝাতে চাওয়া হয়েছে। হিজ মাইটি স্টেচার, অন ইচ হ্যান্ড দ্য ফ্লেমস ড্রাইভেন ব্যাকওয়ার্ড স্লপ দির পয়েন্টিং স্পায়ার অ্যান্ড রোল্ড। মাইটি ভয়ঙ্কর, স্টেচার দেহের উচ্চতা, অন ইচ হ্যান্ড দুই পাশে ফ্লেমস আগুন, তার বিশাল দেহ উঠে দাঁড়াতেই দুই পাশে যেন আগুন ছড়িয়ে পড়ছে। মানে স্যাটার্নের সেই দৈহিক বিশালত্ব এতটাই বেশি যে প্রকৃতির শক্তিও তার সেই উপস্থিতিতে যেন সরে যাচ্ছে, মানে অতিরঞ্জিত করে দেখানো হয়েছে। তার শক্তি তো এতটা নয়, ঈশ্বর চাইছে বলেই হচ্ছে, কিন্তু যেন তাকে খুবই বেশি শক্তিশালী হিসেবে এখানে দেখানোর চেষ্টা করা হচ্ছে। ইন বিলোজ লিভ ইদ মিসড এ হরিড ফেল। তাহলে ড্রাইভেন ব্যাকওয়ার্ড স্লপ দেয়ার পয়েন্টিং স্পিয়ার্স অ্যান্ড রোল। ড্রাইভেন ব্যাকওয়ার্ড পেছনে ঠেলে দেওয়া, স্লপ ঢালু হয়ে যাওয়া, মানে শিখার মতো আগুন, আর রোল্ড মানে গড়িয়ে যাওয়া। মানে স্যাটার্নের দুপাশে আগুনের শিখাগুলো পেছনে সরে ঢালু হয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে। মানে এখানে স্যাটার্নকে এক প্রকার প্রাকৃতিক শক্তির চেয়েও শক্তিশালী হিসেবে দেখানো হয়েছে। ইন বিলোজ, বিলোজ মানে ঢেউ, হরিড ভয়াবহ ভেল উপত্যকা, আগুনের ঢেউয়ের মতো সরে গিয়ে মাঝখানে একটা ভয়ঙ্কর উপত্যকা তৈরি করছে যেন। দেন উইথ এক্সপ্যান্ডেড উইংস হি স্টিয়ার্স হিজ ফ্লাইট। দেন মানে তখন, এরপর স্যাটার্ন তার ডানা মেলে আকাশে উড়তে শুরু করছে। এক্সপ্যান্ডেড উইংস প্রসারিত ডানা, স্টিয়ার্স ইন ফ্লাইট মানে নিজের উড়ান নিয়ন্ত্রণ করছে। মানে স্যাটার্ন ডানা, মানে স্যাটার্নের ডানা তার স্বাধীনতা, অহংকার এবং সেই দেবদূত সুলভ অতীত শক্তির প্রতীক। মানে এরপরে সে তার ডানা মেলে যেন উড়ে যাচ্ছে। অ্যালোপড
Incumbent on the dusky air that felt unusual weight till on dry land, he lights as if it were land that ever burned with solid as the lake with liquid free. দেখো অ্যালুফট মানে অনেক উঁচুতে, ইনকামবেন্ট অন মানে ভার দিয়ে চাপ সৃষ্টি করা, ডাস্কি এয়ার অন্ধকার বা ধোঁয়াটে বাতাস, সে অন্ধকার বাতাসের ওপর ভর দিয়ে উঁচুতে উড়ে যাচ্ছে। মানে স্যাটার্নের দেহ এত ভারী যে বাতাস পর্যন্ত যেন তার ওজন অনুভব করছে। দ্যাট ফেল্ড আনইউজুয়াল ওয়েট, অস্বাভাবিক ভার, ড্রাই ল্যান্ড মানে নরকের সেই কঠিন ভূমি। তাহলে অন্ধকার বাতাস তার অস্বাভাবিক ভার বহন করে যতক্ষণ না সে শুষ্ক ভূমিতে পৌঁছচ্ছে। মানে স্যাটার্ন প্রকৃতির স্বাভাবিক নিয়মকেও যেন চাপে ফেলে দিচ্ছে এখানে। হি লাইটস অ্যাজ ইফ হি ওয়্যার ল্যান্ড দ্যাট এভার বার্নড। তাহলে লাইটস মানে অবতরণ করা, তাহলে সে এমন এক ভূমিতে নেমে আসছে যা চিরকাল যেন আগুনে জ্বলছে। উইথ সলিড অ্যাজ দ্য লেক উইথ লিকুইড ফায়ার। উইথ সলিড, সলিড ফায়ার মানে কঠিন আগুন, লিকুইড ফায়ার তরল আগুন, লেক আগুনের হ্রদ। তাহলে এই ভূমি কঠিন আগুনে জ্বলছে, যেমন আগুনের হ্রদ তরল আগুনে জ্বলছিল, এই ভূমিটাও কিন্তু কঠিন আগুনে জ্বলছে। নরকের আগুন সর্বত্র রয়েছে, কঠিন এবং তরল উভয় রূপেই রয়েছে সেটা বোঝানো হচ্ছে, কারণ এটা তো নরক, তাই বলা হচ্ছে। And such appeared in hue as when the force of subterranean wind transport a hill torn from Pelorus or the shattered side of thundering Etna, whose combustible and fabled entrails thence conceiving fire. Hue মানে রং, আর ফোর্স মানে প্রবল শক্তি। বলা হচ্ছে যে ওই যে ভূমিটার রং এমন দেখাচ্ছিল যেন প্রবল শক্তির প্রভাবে কিছু ঘটেছে ওখানে বা কিছু ঘটে। অফ সাবটেরেনিয়ান উইন্ড, সাবটেরেনিয়ান মানে ভূগর্ভস্থ বাতাস, ট্রান্সপোর্টস মানে স্থানচ্যুত করে, আর হিল মানে পাহাড়। তাহলে ভূগর্ভস্থ প্রবল বাতাস যেন একটা পাহাড়কে স্থানচ্যুত করে ফেলছে। নরক প্রকৃতির ভেতরের সেই ধ্বংসাত্মক শক্তির প্রতীক এখানে। টর্ন ফ্রম পেলোরাস, পেলোরাস হচ্ছে সিসিলির একটা পাহাড় বা অন্তরীপ। অন দ্য স্যাটার্ড সাইড মানে ভেঙে পড়ার দিক, টর্ন মানে ছিঁড়ে যাওয়া। তাহলে পেলোরাস পাহাড় থেকে ছিঁড়ে যাওয়া বা ভেঙে পড়া পাহাড়ের অংশের মতো ভূগর্ভস্থ প্রবল বাতাস যেন একটা পাহাড়কে স্থানচ্যুত করে ফেলে। পেলোরাস হচ্ছে সিসিলির সেই ভূপ্রাকৃতিক অঞ্চলকে বর্ণনা করছে। অফ দ্য থান্ডারিং এটনা, থান্ডারিং এটনা আগ্নেয়গিরি, মাউন্ট এটানার কথা বলা হচ্ছে। এবং কম্বাস্টেবল মানে দাহ্য, তাহলে গর্জনকারী আগ্নেয়গিরি এটনার ভাঙা অংশের মতো। মাউন্ট এটনার কথা বলা হচ্ছে, ইউরোপের বিখ্যাত সেই আগ্নেয়গিরি। অ্যান্ড ফেভেলড এন্ট্রালস থেন্স কনসিভিং ফায়ার। ফিউয়েলস এন্ট্রালস মানে জ্বালানিতে পূর্ণ অভ্যন্তর, কনসিভিং ফায়ার আগুন উৎপন্ন করা। এটনার ভেতরের দাহ্য উপাদান থেকে আগুনের জন্ম হয়। মানে নরকের আগুনও কিন্তু প্রকৃতির সেই গভীর ধ্বংসাত্মক শক্তির মতোই অবিরামী জন্ম নিচ্ছে, তাই না? Sublimed with mineral fury, aid with winds, and leave a signed bottom, all involved with stretch and smoke. Such resisting found the soul of unblessed feet. তাহলে দেখো সাবলাইমড মানে উত্তপ্ত হয়ে ওপরে উঠছে। মিনারেল ফিউরি ভূগর্ভস্থ খনিজ আগুনের উন্মত্ত শক্তি। এইড উইথ উইন্ডস মানে বাতাসকে সাহায্য করা। তাহলে ভূগর্ভস্থ খনিজ আগুনের প্রচণ্ড উত্তাপে বা তাপে আগুন ও ধোঁয়া ওপরে উঠে বাতাসকে আরও যেন উত্তাল করে দিচ্ছেন। মানে নরক একটা যেন অগ্নিগর্ভ ভূখণ্ড এখানে দেখানো হয়েছে, যেখানে প্রকৃতির প্রত্যেকটা শক্তি যেন ধ্বংসে সাহায্য করছে, সহযোগী হয়ে উঠেছে। অ্যান্ড লিভ এ সাইন বটম অল ইনভলভ, সাইন মানে পুড়ে যাওয়া, আর বটম ভূমির তলদেশ অল ইনভলভ সম্পূর্ণ আচ্ছন্ন। তাহলে এই আগুন ভূমির নিচের অংশকে পুড়িয়ে ফেলে এবং সবকিছুকে গ্রাস করে। মানে নরকে কিছুই নিরাপদ নয়, উপর থেকে নিচ পর্যন্ত সবই দগ্ধ। ভাবো, ভিজুয়াল ইমেজারি তুলে ধরা হয়েছে। উইথ স্ট্রেঞ্জ অ্যান্ড স্মোক, স্মোক মানে ধোঁয়া, স্ট্রেঞ্জ মানে দুর্গন্ধ। সাজ রেস্টিং ফাউন্ড দ্য সোল, সোল মানে কি পায়ের তলা। তাহলে ভূমি দুর্গন্ধ এবং ধোঁয়ায় ভরা, আর স্যাটার্ন তার পা সেখানে রাখছে। মানে নরকের ভূমি নিজেই একটা যন্ত্রণার মাধ্যম। অফ আনব্লেসড ফিট, আনব্লেসড মানে আশীর্বাদহীন, ফিট মানে পা। স্যাটার্নের পায়ের কথা বলা হয়েছে, এই ভূমিতে অভিশপ্ত ভূমিতে পড়ল তার পা। হিম ফলোড হিজ নেক্সট মেট, বোথ গ্লোরিং টু হ্যাভ স্কেপড দ্য Stygian flood as gods, and by their own recovered strength, not by the sufferance of supernal power.
হিম ফলোড দ্য নেক্সট মেট। নেক্সট মেট বলতে সেই বেলজেবাব, তাহলে তাকে ফলো করে তার পরেই কে না সেই বেলজেবাব তাকে অনুসরণ করে আসছে। মানে স্যাটার্ন একা নয়, সে বিদ্রোহী শক্তির নেতা, তারপরে রয়েছে বেলজেবাবও, তাই না? বোথ গ্লোরিং টু হ্যাভ স্কাপড দ্য স্টিগিয়ান ফ্লাড। দেখো, গ্লোরিং গর্ব করা, স্কাপড রক্ষা পাওয়া, স্টিগিয়ান ফ্লাড স্টিক্স নদীর মতো নরকের আগুনের ঝর্ণা, সেই স্টিক্স নদী, গ্রিক পুরাণের সেই পাতালের নদী। তাহলে দুজনেই গর্ব করছে যে তারা নরকের ভয়ঙ্কর আগুনের নদী থেকে রক্ষা পেয়েছে। তাদের গর্ব যে ভ্রান্ত এবং অহংকারপূর্ণ সেটা বোঝা যাচ্ছে। তারা কি রক্ষা পেয়েছে? ঈশ্বরের সম্মতি তাতে ছিল বলেই তারা রক্ষা পেয়েছে। পুরোপুরি আয়রানি যেন। নট বাই দ্য সাফারেন্স অফ সুপারনাল পাওয়ার। সাফারেন্স অনুমতি, সুপারনাল পাওয়ার ঈশ্বরের সর্বশক্তিমান ক্ষমতা। তারা মনে করছে যে এটার জন্য ঈশ্বরের অনুমতির কোনো প্রয়োজন নেই, মানে এটা ঈশ্বরের অনুমতিতে হয়নি। মানে স্যাটার্ন ইচ্ছাকৃতভাবে ঈশ্বরের কর্তৃত্ব অস্বীকার করছে। এটাই তার পতনের মূল কারণ, আমরা জেনে এসেছি এতক্ষণ ধরে। তাহলে স্যাটার্ন যে এত কিছু করতে পারছে, সে মনে করছে ঈশ্বরের অনুমতিতে এটা হচ্ছে না। নট বাই দ্য সাফারেন্স অফ সুপারনাল পাওয়ার। সাফারেন্স অনুমতি, তাহলে সুপারনাল পাওয়ার মানে ঈশ্বর, তাকে সুপারনাল পাওয়ার বলছে, কিন্তু দেখো তার যে অনুমতি লাগছে এতে, এটা সে মনে করছে না। নট বাই দ্য সুপারনাল পাওয়ার, তাহলে সুপারনাল পাওয়ার ঈশ্বরকে বলছে সে, দেখো, কিন্তু তার যে পাওয়ার সেটাকে সে স্বীকার করছে না। তাই সে বলছে যে ঈশ্বরের অনুমতির প্রয়োজনই নেই। মানে ঈশ্বরের অনুমতিতে সে যে বেরিয়ে এসেছে, সেই নরকের ভয়ঙ্কর আগুনের নদী থেকে রক্ষা পেয়েছে, সেটা কিন্তু নয়। মানে এই বেরিয়ে আসাটা বা রক্ষা পাওয়াটা ঈশ্বরের অনুমতিতে হয়নি, সেটা সে মনে করছে। আর এটাই হচ্ছে তার অহংকার, এটাই হচ্ছে তার গর্ব, যেটা হচ্ছে তার পতনের মূল কারণ, তাই না? তাহলে দেখো, এখানে সেই মিনারেল ফিউরি হচ্ছে আগ্নেয়গিরির ভূগর্ভস্থ শক্তি, স্টিগিয়ান ফ্লাড হচ্ছে গ্রিক পাতাল নদী স্টিক্স, বেলজেবাব হচ্ছে প্রধান সেই পতিত দেবদূত। তাহলে এই অংশে ইমেজারি দেখলাম, আয়রনি, অ্যালিউশন, সিম্বলিজম, পার্সনিফিকেশন সবই দেখতে পেলাম। মিল্টন নরকের ভয়াবহ প্রাকৃতিক রূপের সঙ্গে স্যাটার্নের মানসিক অবস্থাকে যুক্ত করে দিয়েছেন। স্যাটার্ন বেলজেবাব নিজেদের শক্তিতে নরক থেকে উদ্ধার পেয়েছে বলে গর্ববোধ করছে, কিন্তু এই গর্ব তাদের সর্বনাশের মূল কারণ হবে, কারণ ঈশ্বরের ক্ষমতা অস্বীকার করাই হচ্ছে স্যাটার্নের চিরস্থায়ী পতনের কারণ। কারণ সে এটা স্বীকারই করতে চাইছে না যে তাদের এইগুলো করার পেছনেও তাদের শক্তি বা তাদের স্বাধীনতা নেই, বরং ঈশ্বরের ইচ্ছে রয়েছে বলেই তারা এগুলো করতে পেরেছে, যদিও তারা পতিত, তাই না? বোঝা গেছে? তো এই ছিল মিল্টনের প্যারাডাইস লস্টের পার্ট 8। আশা করি এতদূর পর্যন্ত সবাইকে বোঝাতে পেরেছি, কারো কোথাও অসুবিধে নেই। কার কেমন লাগলে জানাবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবে। এই অংশটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে প্যারাডাইস লস্টের পার্ট 9 নিয়ে এর পরবর্তী ক্লাসে।